সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। আমি আজ তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে তোমাদেরকে পড়াবো। তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ রসায়ন। আমি কোষ রসায়ন থেকে তোমাদেরকে পড়াবো আজকে অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠন, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ এবং অ্যামিনো অ্যাসিড কী কী কাজ করে থাকে। আমি আবার বলছি আজকে কী কী পড়াবো। অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠন, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ, অ্যামিনো অ্যাসিডের কাজ। তাহলে আমি দেখো প্রথমে তোমাদেরকে অ্যামিনো অ্যাসিড কি সে সম্পর্কে পড়াবো। বিজ্ঞানী এমিল ফিশার 1902 সালে অ্যামিনো অ্যাসিড নামকরণ করেন। অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের মূল গাঠনিক একক। কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলে। তাহলে অ্যামিনো অ্যাসিডে প্রতিটি অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিলিক গ্রুপ যুক্ত যে জৈব অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলে। অ্যামিনো অ্যাসিডে তবে এর মানে এই অ্যামিনো অ্যাসিডে অন্যান্য সক্রিয় কার্যকরী গ্রুপ বা মূলকও থাকতে পারে। এই জন্য অ্যামিনো অ্যাসিড গঠনের এবং প্রকৃতি বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন রকম হয়। সব ধরনের প্রোটিন আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় সাধারণত 20 রকমের অ্যামিনো অ্যাসিড পরস্পর বিভিন্নভাবে সমন্বিত ও সজ্জিত হয়ে পলিপ্যাপটাইড গঠন তৈরি করে। বিভিন্নভাবে সমন্বিত ও সজ্জিত হয়ে পলিপ্যাপটাইড গঠন সৃষ্টি করে। অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক সংকেত দেখো, সাধারণ রাসায়নিক সংকেত হচ্ছে RCH, NH2 এবং COOH। এখানে এই R হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু বা একটি জটিল জৈব গ্রুপ বা মূলক হতে পারে। ছাত্রছাত্রীরা খেয়াল করো, এখন হচ্ছে আমি পড়াবো অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠন। অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠন খেয়াল করো, কার্বক্সিলিক গ্রুপের নিকটতম কার্বনকে বলা হয় আলফা কার্বন। তাই অ্যামিনো অ্যাসিডকেও আলফা অ্যামিনো অ্যাসিড বলা হয়। এই আলফা অ্যামিনো অ্যাসিডে আর গ্রুপ বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে সংযুক্ত। এই আর বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন রকম হয়। যেমন এই আরটা যদি H হয় তাহলে একে বলা হবে গ্লাইসিন। খেয়াল করে ছাত্রছাত্রীরা, আবার এটা যদি CH3 হয় তখন এটাকে বলা হবে অ্যালানিন। তাহলে দেখা যাচ্ছে কি অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠনে আমরা এই আর গ্রুপের একটু চেঞ্জ হলে তাহলে কি হচ্ছে নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আসলো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যামিনো অ্যাসিড হচ্ছে মানবদেহে বিদ্যমান সব অ্যামিনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে স্বাদহীন, বর্ণহীন এবং স্ফটিকাকার পদার্থ। অ্যামিনো অ্যাসিড হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এটি পানিতে দ্রবণীয় তবে অ্যালকোহলে অদ্রবণীয়। অ্যামিনো অ্যাসিডকে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ছাত্রছাত্রীরা তারপরে আসো অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ কি খেয়াল করো। অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ, অ্যামিনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, আর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, আর হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আমি আবার বলছি অ্যামিনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং আরেকটি হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড কি? যে অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপ অর্থাৎ আর গ্রুপটি যদি অ্যালিফ্যাটিক যৌগের হয় তখন তাকে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডকে আবার 5 ভাগে ভাগ করা যায়। খেয়াল করো, মনোকার্বক্সিলিক অ্যাসিড,
এই ধরনের অ্যামিনো অ্যাসিডে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিলিক গ্রুপ থাকে, যেমন উদাহরণ হচ্ছে গ্লাইসিন এবং ভ্যালিন। দ্বিতীয়টি হচ্ছে মনো অ্যামিনো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এই ধরনের অ্যামিনো অ্যাসিডে একটি অ্যামিনো গ্রুপ এবং দুইটি কার্বক্সিলিক গ্রুপ থাকে। উদাহরণ হিসেবে বলা যায় অ্যাসপার্টিক এবং গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। তারপরটি হচ্ছে দেখো ডাই অ্যামিনো মনোকার্বক্সিলিক অ্যাসিড। এই ধরনের অ্যামিনো অ্যাসিডে দুটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিলিক গ্রুপ থাকে, যেমন লাইসিন এবং আর্জিনিন। তারপরটি হচ্ছে দেখো মনো অ্যামিনো মনোহাইড্রোক্সিলিক অ্যাসিড। এই ধরনের অ্যামিনো অ্যাসিডে অ্যামিনো গ্রুপ হবে একটি এবং হাইড্রোক্সিলিক গ্রুপ হবে একটি, যেমন সেরিন এবং থ্রিওনিন। সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড, এই ধরনের অ্যামিনো অ্যাসিডে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি হাইড্রোক্সিলিক গ্রুপ এবং একটি সালফারযুক্ত থাকে, তখন এদেরকে বলা হয় সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড, যেমন সিস্টিন এবং মিথিওনিন। তারপরের প্রকারটি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। যেসব অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপ বা আর গ্রুপে অ্যারোমেটিক যৌগের হয়, আর গ্রুপটি অ্যারোমেটিক যৌগের হয়, তাকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলে। আমি আবারও বলছি, যে ধরনের অ্যামিনো অ্যাসিড, এ ধরনের অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপ বা আর গ্রুপটি যদি অ্যারোমেটিক যৌগের হয়, তখন তাকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলে, যেমন টাইরোসিন। তারপরটি হচ্ছে কি হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এই ধরনের অ্যামিনো অ্যাসিড অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের থেকে ভিন্ন ধর্মী পরিলক্ষিত হয়। উদাহরণ হিসেবে প্রোলিন এবং ট্রিপটোফ্যানের কথা বলা যায়। ছাত্রছাত্রীরা খেয়াল করো, আমরা এতক্ষণ বললাম অ্যামিনো অ্যাসিড শ্রেণী বিভাগ। অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রধানত তিন প্রকার ছিল: অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আরেকটা আছে দেখো, প্রোটিনের গঠনের ভিত্তিতে আবার অ্যামিনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়: প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রোটিন অ্যামিনো অ্যাসিড এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রোটিন অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যে সকল অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে এরা প্রোটিনের গঠনে অংশগ্রহণ করে না। প্রোটিন গঠনের অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে লিউসিন এবং লাইসিন, এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে সাইটোসিন। এখন খেয়াল করো, আমরা এখন পড়লাম প্রোটিনের শ্রেণীবিভাগ। এখন পড়বো অ্যামিনো অ্যাসিডের কি কি কাজ আমাদের দেহে করে থাকে। অ্যামিনো অ্যাসিড কি কি কাজ আমাদের দেহে বা আমাদের কি কি কাজে করে থাকে। অ্যামিনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, অ্যামিনো অ্যাসিড ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, এবং অ্যামিনো অ্যাসিড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। অ্যামিনো অ্যাসিড দেহের গঠনে সাহায্য করে, এবং অ্যামিনো অ্যাসিড মেলানিন রঞ্জক সৃষ্টিতে সাহায্য করে। আমি আবার বলছি, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, মেলানিন রঞ্জক সৃষ্টিতে সাহায্য করে। ছাত্রছাত্রীরা, আমি এতক্ষণ তোমাদেরকে পড়ালাম অ্যামিনো অ্যাসিড সম্পর্কে। এখন আমি আবার তোমাদেরকে পড়াবো প্রোটিন কি, প্রোটিনের গঠন, প্রোটিন সংশ্লেষণের স্থান, প্রোটিনের উৎস, প্রোটিনের শ্রেণীবিভাগ, প্রোটিনের কাজ। প্রথমে আসা যাক প্রোটিন বা আমিষ। জীবদেহ গঠনে সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্রোটিন। প্রোটিন হচ্ছে প্রোটিনই মূলত শুষ্ক, মানে কোষের শুষ্ক ওজনের প্রায় 50%। আমি আবার বলছি, জীবদেহ গঠনে প্রোটিন সব থেকে বেশি পরিমাণে থাকে, কোষের শুষ্ক ওজনের প্রায় 50%। এই প্রোটিন সম্পর্কে ডাচ রসায়নবিদ মাল্ডার জীবদেহের সাথে অত্যাবশ্যকীয় উপাদানটিকে প্রোটিন হিসেবে নামকরণ করেন। তিনি নাইট্রোজেন সমৃদ্ধ যে রাসায়নিক পদার্থ উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, যেগুলো উদ্ভিদ ও প্রাণীদেহে সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন, তাকে তিনি প্রোটিন হিসেবে বলেন, তাকে তিনি প্রোটিন বলেন। তাহলে আমরা প্রোটিন বলতে কি বুঝি? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের
পলিমারকে বলা হয় প্রোটিন। আবার অ্যামিনো অ্যাসিডের মনোমার পেপটাইডগুলো বিভিন্ন শৃঙ্খলে আবদ্ধ হয়ে যে জৈব যৌগ গঠন করে তাকে প্রোটিন বলা হয়। প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে, তাকেই প্রোটিন বলা হয়। খেয়াল করে তারপর হচ্ছে প্রোটিনের গঠন। প্রোটিনের গঠনে 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড মনোমার হিসেবে ব্যবহৃত হয় এবং প্রধানত এক বা একাধিক পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা প্রোটিন গঠিত হয়। আবার অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যে প্রতিটি পলিপেপটাইড গঠন করে। অর্থাৎ যদি 2টি অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় ডাইপেপটাইড। যদি 3টি অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় ট্রাইপেপটাইড। যদি 4 থেকে 10টি অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় অলিগোপেপটাইড। আর যখন অসংখ্য অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় পলিপেপটাইড। তারপর ছাত্রছাত্রীরা প্রতিটি প্রোটিনে সাধারণত 100 থেকে 400টি অ্যামিনো অ্যাসিড থাকে। ইনসুলিনের ক্ষুদ্রতম প্রোটিনে 51টি প্রোটিন থাকে এবং বৃহৎ প্রোটিনে 40,000টি প্রোটিন থাকে। আবার মানুষের সেরাম অ্যালবুমিন নামক প্রোটিন দ্বারা গঠিত যে প্রোটিন আছে সেটি 582টি প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিনে বিভিন্ন ধরনের গঠন আকৃতি দেখা যায়, যেমন চেন আকৃতি, কুণ্ডলিত এবং ত্রিমাত্রিক এবং চতুর্মাত্রিক। আমি আবার বলছি, প্রোটিনের বিভিন্ন গঠন আকৃতি দেখা যায়, যেমন চেন আকৃতি এবং কুণ্ডলিত এবং ত্রিমাত্রিক, আর একটি হচ্ছে চতুর্মাত্রিক। এরপর দেখো প্রোটিন কোথায় সংশ্লেষণ হয়, অর্থাৎ প্রোটিনের সংশ্লেষণের স্থানটা কোষের রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হতে থাকে। এরপর দেখো প্রোটিনের উৎস। আমরা যে খাবার খাই তার সব ধরনের খাবারে কিছু না কিছু পরিমাণে প্রোটিন থাকে, তবে প্রাণীজ প্রোটিনের উৎস হচ্ছে দুধ, ডিম, ছানা, মাছ, মাংস ইত্যাদি। আর উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হচ্ছে বাদাম, সয়াবিন, তেল, গম, যব ইত্যাদি। তারপরে ছাত্রছাত্রীরা খেয়াল করো প্রোটিনের শ্রেণী বিভাগ। প্রোটিনের শ্রেণী বিভাগে খেয়াল করো, প্রোটিনকে আমরা 3 ভাগে শ্রেণী বিভাগ করতে পারি। প্রোটিনের শ্রেণী বিভাগ খেয়াল করো, প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, দ্বিতীয়টি হচ্ছে আকৃতি অনুযায়ী এবং তৃতীয়টি হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে। আমি আবার বলছি, প্রোটিনকে 3 ভাগে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, দ্বিতীয়টি হচ্ছে আকৃতি অনুযায়ী এবং তৃতীয়টি হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে আবার প্রোটিনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গাঠনিক প্রোটিন আর একটা হচ্ছে কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রোটিন হচ্ছে জীবদেহের বিভিন্ন অংশ গঠনে তারা অংশগ্রহণ করে বা জীবদেহের বিভিন্ন অংশ গঠন করে থাকে, যেমন ক্যারাটিন জীবদেহের ত্বক, চোখ, চুল এবং শিংয়ের গঠন করে থাকে। কোলাজেন জীবদেহের যোজকতা গঠন করে থাকে। তারপর এটি হচ্ছে কার্যকরী প্রোটিন। কার্যকরী প্রোটিন হচ্ছে জীবদেহের বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ করে থাকে, যেমন এনজাইম, হরমোন এবং ভিটামিন। আকৃতি অনুযায়ী প্রোটিনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তন্তুময় প্রোটিন আর একটি হচ্ছে গ্লোবিউলিন। তন্তুময় প্রোটিন হচ্ছে এ ধরনের প্রোটিনে পলিপেপটাইডগুলো সাধারণত অক্ষ বরাবর সজ্জিত হয়ে যে গঠন সৃষ্টি করে, যে লম্বা গঠন সৃষ্টি করে, তাকে তো দেখতে অনেকটা তন্তু মতন দেখা যায়, তাই একে তন্তুময় প্রোটিন বলে, যেমন কোলাজেন এবং ক্যারোটিন। এরপরটি হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। গোল আকৃতির প্রোটিনকে গ্লোবিউলিন প্রোটিন বলে, যেমন ইনসুলিন এবং হিমোগ্লোবিন। এ হচ্ছে আকৃতি অনুযায়ী প্রোটিন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তন্তুময় প্রোটিন এবং গ্লোবিউলিন প্রোটিন। তারপর খেয়াল করো ছাত্রছাত্রীরা, তারপর হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল প্রোটিন,
আরটি হচ্ছে যুগ্ম প্রোটিন, আরটি হচ্ছে উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন। প্রথমে আসা যাক সরল প্রোটিন কি। সরল প্রোটিন হচ্ছে যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দ্বারা হাইড্রোলাইসিস করলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তাকে সরল প্রোটিন বলে। এই ধরনের প্রোটিনগুলি হচ্ছে প্রকৃত প্রোটিন এবং দ্রবণীয়তার ভিত্তিতে একে 7 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অ্যালবিউমিন। এটি পানিতে এবং লঘু লবণে দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে না। এরা হচ্ছে তাপে জমাট বাঁধে, যেমন ডিমের সাদা অংশ এবং রক্তরসে এই ধরনের প্রোটিন থাকে। তারপরটি হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন হচ্ছে পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু লবণে দ্রবণীয় এবং এদেরকে তাপ দেওয়া হলে এরা জমাট বাঁধে, যেমন উদ্ভিদের বীজে এই ধরনের প্রোটিন পাওয়া যায়। তারপরটি হচ্ছে গ্লুটেলিন। এটি পানিতে অদ্রবণীয় তবে লঘু অ্যাসিডে দ্রবণীয় এবং তাপে এরা জমাট বাঁধে না। বিভিন্ন শস্য ধারায় এই ধরনের প্রোটিন পাওয়া যায়। তারপর হচ্ছে প্রোলামিন। প্রোলামিন হচ্ছে পানিতে অদ্রবণীয়, অ্যালকোহলে দ্রবণীয়। এদেরকে যদি তাপ দেওয়া হয় তাহলে এরা জমাট বাঁধে না, যেমন গমের গ্লিয়াডিন এবং ভুট্টার জেল। তারপরে প্রোটিনটি হচ্ছে হিস্টোন। 5 নম্বর প্রোটিনটি হচ্ছে সরল প্রোটিনটি হচ্ছে হিস্টোন। এটি পানি, ক্ষার বা অ্যাসিডে দ্রবণীয় এবং এদেরকে যদি তাপ দেওয়া হয় তাহলে এরা তাপে জমাট বাঁধে, যেমন ক্রোমোজোমের হিস্টোন। তারপরে হচ্ছে 6 নম্বর সরল প্রোটিনটি হচ্ছে প্রোটামিন। এটি পানিতে দ্রবণীয় এবং ক্ষারধর্মী এবং এদেরকে তাপ দেওয়া হলে এরা জমাট বাঁধে না, যেমন গ্লুপিন এবং সেমিন। শেষ বা 7 নম্বর সরল প্রোটিনটি হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এটি পানি এবং মৃদু লবণে অদ্রবণীয় এবং উদাহরণ হিসাবে ক্যারাটিন এবং কোলাজেনের নাম বলা যেতে পারে। আমরা যখন যা বললাম তা হচ্ছে সরল প্রোটিন এবং সরল প্রোটিন 7 প্রকার: অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন সম্পর্কে পড়াবো। এখন আমি পড়াবো ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার আরেকটি প্রোটিন হচ্ছে যুগ্ম প্রোটিন। এই ধরনের প্রোটিন হচ্ছে প্রোটিনের সাথে যখন কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তখন তাদেরকে বলা হয় যুগ্ম প্রোটিন। খেয়াল করো ছাত্রছাত্রীরা, যখন প্রোটিনের সাথে অন্য কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তখন তাদেরকে বলা হয় যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশকে বলা হয় ফসফেটিক গ্রুপ। এই যুগ্ম প্রোটিনকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন এবং ফ্লাভোপ্রোটিন। প্রথমে আসা যাক নিউক্লিওপ্রোটিনকে। প্রোটিনের যে অপ্রোটিন অংশ আছে সেটি যদি নিউক্লিক অ্যাসিড হয় তখন তাকে বলা হয় নিউক্লিওপ্রোটিন, যেমন ক্রোমাটিন। আবার প্রোটিনের সাথে যদি অপ্রোটিন অংশ হিসাবে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, যেমন প্লাজমা মেমব্রেন। তারপরে দেখো লিপোপ্রোটিন। প্রোটিনের অপ্রোটিন অংশটি যদি লিপিড হয় তখন তাকে বলা হয় লিপোপ্রোটিন, যেমন LDH এবং HDL। LDL এটি হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন আর HDL হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। মানুষের রক্তে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন থাকা ভালো এবং স্ত্রীদের মহিলাদের রক্তে বেশি পরিমাণে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন থাকে। এই কারণে পুরুষের তুলনায় স্ত্রীলোকের হৃদরোগ কম হয়। আর পুরুষের যেহেতু লো ডেন্সিটি লিপোপ্রোটিন থাকে তাই পুরুষের বেশি হৃদরোগে আক্রান্ত হয়। তারপর খেয়াল করো ক্রোমোপ্রোটিন। প্রোটিনের অপ্রোটিন অংশটি যদি রঞ্জক সৃষ্টিকারী হয় তখন তাকে বলা হয় ক্রোমোপ্রোটিন, যেমন হিমোগ্লোবিন এবং বিলিপ্রোটিন। তারপর খেয়াল করো মেটালোপ্রোটিন। প্রোটিনের অপ্রোটিন অংশটি যদি ধাতব বা মেটাল হয় তখন তাকে বলা হয় মেটালোপ্রোটিন, যেমন সিরাটোফিলিন এবং হিমোগ্লোবিন। তারপর দেখো ফসফোপ্রোটিন। প্রোটিনের অপ্রোটিন বা যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটি যদি ফসফেট হয় তখন তাকে বলা হয় ফসফোপ্রোটিন, যেমন দুধের কেসিন এবং ডিমের ভাইটামিন।
শেষটি হচ্ছে ফ্লাভোপ্রোটিন। প্রোটিনের বা যুগ্ম প্রোটিনের অপরের অংশটি যদি ফ্লাভিন বলা হয় তখন তাকে বলা হয় ফ্লাভোপ্রোটিন, যেমন সালফাইড ল্যাকটেস। আমি এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন কি পড়লাম? নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন এবং ফ্লাভোপ্রোটিন। তারপরে আরেকটি হচ্ছে উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন। এই প্রকার প্রোটিন মানে কৃত্রিমভাবে তৈরি করা হয়। কৃত্রিমভাবে যে প্রোটিন তৈরি করা হয় তাকে বলা হয় উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন, যেমন পেপটাইড এবং পেপটন। এরপর দেখো আমি পড়াবো প্রোটিনের কাজ। প্রোটিন কি কি কাজ করে থাকে? প্রোটিন দেহ গঠনে সাহায্য করে এবং ইমিউনিটি সৃষ্টি করে থাকে। শক্তির উৎস হিসাবে প্রোটিন কাজ করে থাকে এবং জিনের ক্রিয়াকলাপও প্রোটিন নিয়ন্ত্রণ করে থাকে। ছাত্রছাত্রীরা খেয়াল করো, আমি আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র থেকে জীববিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে আমি পড়ালাম তোমাদেরকে আমিষ সম্পর্কে পড়ালাম এবং পড়ালাম নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। আমি আশা করি তোমরা আমার এই পড়া বুঝতে পেরেছ এবং তোমরা সাথে সাথে এটা তোমরা অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি।